মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি চুপ্পু। পদত্যাগ করতে না করতে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। হাসিনা আমলে মনোনীত রাষ্ট্রপতি হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানান বিতর্ক হয়েছে। এমনকি 5 আগস্টের পর তাকে অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন নাহিদ হাসনাতরা। এই সরকার নির্বাচিত হওয়ার সময়টা উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তারেক রহমান ভেতরে ভেতরে কত ভয়ঙ্কর এক মাস্টার মাইন্ড হিসেবে ছক সাজাচ্ছিলেন। সব প্রমাণ হাতে আসতেই চুপ্পুকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে ছুড়ে ফেলা হয়েছে। ডক্টর ইউনূস আমাদের মতো না, ডক্টর ইউনূসের ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতির। কে বসছেন বঙ্গভবনের সেই মর্যাদাপূর্ণ সিংহাসনে? বিএনপির অভ্যন্তরীণ চরম কোন্দল নাকি অন্য কোনো গভীর চাল? তারেক রহমান কি তবে দলের কাউকে নয় রাষ্ট্রপতির আসনে বসাতে যাচ্ছেন এমন এক নাম যা শুনলে চোখ কপালে উঠবে সবার? হ্যাঁ, ঢাকার রাজনৈতিক অলিন্দে এখন চাপা ফিসফিসানি আর উত্তপ্ত গুঞ্জন। তবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? কোন মাস্টার স্ট্রোক খেলে পুরো বিশ্বকে চমকে দিতে চাচ্ছেন তারেক রহমান? বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন? এই একটি মাত্র প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে সবচেয়ে বড় ঝড় তুলেছে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক সম্ভাবনা, চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। তবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কার অবস্থান সবচেয়ে শক্তিশালী আর কোন কোন নাম সবচেয়ে বেশি আলোচনায়? বিএনপির নেতৃত্বাধীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোন ব্যক্তি বা কর্মকর্তাকে আর সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি চুপ্পু। পদত্যাগ করতে না করতে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। হাসিনা আমলে মনোনীত রাষ্ট্রপতি হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানান বিতর্ক হয়েছে। এমনকি 5 আগস্টের পর তাকে অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন নাহিদ হাসনাতরা। এই সরকার নির্বাচিত হওয়ার সময়টা উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তারেক রহমান ভেতরে ভেতরে কত ভয়ঙ্কর এক মাস্টার মাইন্ড হিসেবে ছক সাজাচ্ছিলেন। সব প্রমাণ হাতে আসতেই চুপ্পুকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে ছুড়ে ফেলা হয়েছে। ডক্টর ইউনূস আমাদের মতো না, ডক্টর ইউনূসের ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতির। কে বসছেন বঙ্গভবনের সেই মর্যাদাপূর্ণ সিংহাসনে? বিএনপির অভ্যন্তরীণ চরম কোন্দল নাকি অন্য কোনো গভীর চাল? তারেক রহমান কি তবে দলের কাউকে নয় রাষ্ট্রপতির আসনে বসাতে যাচ্ছেন এমন এক নাম যা শুনলে চোখ কপালে উঠবে সবার? হ্যাঁ, ঢাকার রাজনৈতিক অলিন্দে এখন চাপা ফিসফিসানি আর উত্তপ্ত গুঞ্জন। তবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? কোন মাস্টার স্ট্রোক খেলে পুরো বিশ্বকে চমকে দিতে চাচ্ছেন তারেক রহমান? বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন? এই একটি মাত্র প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে সবচেয়ে বড় ঝড় তুলেছে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক সম্ভাবনা, চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। তবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কার অবস্থান সবচেয়ে শক্তিশালী আর কোন কোন নাম সবচেয়ে বেশি আলোচনায়? বিএনপির নেতৃত্বাধীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোন ব্যক্তি বা কর্মকর্তাকে আর প্রশাসনে রাখা হচ্ছে না। নির্ভরযোগ্য সূত্র বলছে সরকার প্রথম দিকে পরিস্থিতি গুছিয়ে নেওয়ার স্বার্থে অনেক বিষয় দেখেও কৌশলগত কারণে এড়িয়ে গেছে। তবে ক্ষমতার মেয়াদের প্রথম 5 মাস পার হওয়ার পর এখন কোন ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠীর কারণে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ দিতে রাজি নয় সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। চুপ্পু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ক্ষমতায় বসার পর চুপ্পুর সাথে তার গলায় গলায় খাতির দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তারেক রহমান ভেতরে ভেতরে কত ভয়ঙ্কর এক মাস্টার মাইন্ড হিসেবে ছক সাজাচ্ছিলেন। অত্যন্ত ঠান্ডা মাথার এই খেলোয়াড় গত কয়েক মাস ধরে চুপ্পুর অতীত কুকর্ম আর 80,000 কোটি টাকা ব্যাংক লুটের সব গোপন প্রমাণ একে একে নিজের হাতে তুলে নিয়েছেন। আর সব প্রমাণ হাতে আসতেই চুপ্পুকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে ছুড়ে ফেলা হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে রাজনৈতিক বিশ্লেষক আর সমালোচকদের মুখে এখন একটাই কথা, যে কোনো রাতেই জেলের ভাত জুড়তে পারে দুর্নীতিবাদ চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের কি নিদারুণ বদলাই না নিলেন তারেক রহমান।
রহমান। কিভাবে চুপ্পুকে এই ফাঁদে ফেলা হলো আর তার অতীত ফাইলে কি ভয়ঙ্কর তথ্য আছে যা তাকে জেলের পথে টেনে নিচ্ছে, তার কাহিনী জানলে শিউরে উঠবেন যে কেউ। সাপের বিষ দিয়ে সাপ মারার কৌশলটা তারেক রহমান খুব ভালো করেই জানেন। ক্ষমতায় আসার পর তিনি চালু খেলোয়াড়ের মতো মুচকি হেসে প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছেন সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আটঘাট বেঁধেছেন যা থেকে বের হওয়ার রাস্তা খোলা নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি বিলে চমকানো তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। হাসিনার আমলে এস আলম গ্রুপ নামের মাফিয়া চক্র 24টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়েছিল। দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নামমাত্র কাগজের উপর ভিত্তি করে ইসলামী ব্যাংকের 81% শেয়ারের মালিক বনে যায় এই চক্র। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় 80,000 কোটি টাকার ঋণ হাতিয়ে নিয়েছিল তারা। আর এই ভয়ঙ্কর ডাকাতির পেছনে প্রধান ঢাল হিসেবে কাজ করেছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জেএমসি বিল্ডার্স নামের একটি কাগজে প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে তিনি এই লুটপাটে সরাসরি মদত দিয়েছিলেন। তারেক সরকার এখন এসব দুর্নীতির সমস্ত নথিপত্র হাতে নিয়ে চুপ্পুর গলায় শক্ত ফাঁদ করিয়ে দিয়েছেন। আল্লাহর মাইট যে দুনিয়াতে হয়, এই কথাটি এখন চুপ্পুর জন্য একদম সত্যি হয়ে গেছে। তবে সবার মনেই প্রশ্ন জাগতে পারে, এত বড় দুর্নীতির সাহস চুপ্পু পেলেন কোথা থেকে? কিভাবে একজন মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে এমন হরিলুট আর জিয়া পরিবারের ওপর অত্যাচার করার স্পর্ধা দেখালেন? এর উত্তর খুঁজতে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর পেছনের অন্ধকার রাজনীতি খাটলে চোখ কপালে ওঠার মতো সব অজানা তথ্য বেরিয়ে আসে। লুটপাটের এই সাহস তিনি একদিনে পাননি। 60-এর দশকে তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখান থেকে পদোন্নতি পেয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি হন। 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেন তখন তাকে পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভেলকিবাজি শুরু হয় 80-এর দশকে। 1975 সালের রাজনৈতিক পালাবদল এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিরবিদায়ের পর এরশাদ ক্ষমতায় বসেন। তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে 1983 সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন তৎকালীন এই যুবলীগ নেতা। দীর্ঘ সময় চাকরি করার পর 2006 সালে তিনি অবসরে যান। চুপ্পু বুঝতে পেরেছিলেন ক্ষমতার কাছাকাছি থাকতে হলে তাকে আরো বড় দাবার চাল চালতে হবে, আর সেই দাবার চাল হিসেবেই অবসরের পর তিনি সরাসরি হাসিনার দালালিতে নাম লেখান। বিচারকদের পদ থেকে অবসরে যাওয়ার পর 2011 সালে হাসিনার সরকার তাকে দারুণ এক পুরস্কার দেয়। তাকে বসানো হয় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি ছিল পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন ঐতিহ্যবাহী পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে তিনি প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালান। সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের এক এক করে নির্দোষ প্রমাণিত করেন। দ্বিতীয় সুবিধাটি ছিল চরম প্রতিহিংসার। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই 2 রাজনৈতিক মামলায় হাসিনা সরকারের সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে দুদকের চার্জশিট ইস্যু করেন চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়েছিল। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন। তবে উচিত শিক্ষা কাকে বলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন এই দুর্নীতিবাজ। আসল কথা হলো দুদকে বসে হাসিনার পরিবারকে এই রাজকীয় সেবা দেওয়ার প্রতিদান চুপ্পু ঠিকই পেয়েছিলেন। 2016 সালে যখন তার মেয়াদ শেষ হয় ততদিনে হাসিনা সরকারের নেক নজর তার উপর বসে গেছে। এরপর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঠুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেওয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তেলেশমাতি ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও অনুগত দলীয় ক্যাডার, সেই সাথে এস আলম লবির অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। যখন গণমাধ্যমে ব্রেকিং নিউজ আসছিল যে শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি, ঠিক সেই মুহূর্তে তিনি গুলশান 1-এর গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের বেষ্টিত হয়ে নিজের চেম্বারে বসেছিলেন। সাবেক রাষ্ট্রপতির নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5ই আগস্ট যখন তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় মাগরিবের পর বঙ্গভবনে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অপর 2 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা জরুরি বৈঠকে বসেন। পরবর্তী করণীয় নিয়ে যখন আলোচনা চলছিল তখন সভার সিদ্ধান্তের মুখে 2টি বিষয়ে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন চুপ্পু। প্রথম বাধাটি তিনি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপির প্রতিনিধি দল দাবি জানায় যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে। তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন, কিন্তু চুপ্পু বলেন এই বিষয়টি আপাতত স্থগিত থাকুক, 7ই আগস্ট নতুন সরকার গঠনের পর তারা সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় বাগড়া তিনি দিয়েছিলেন আয়নাঘর প্রসঙ্গে। যখন দাবি ওঠে গুম হওয়া সব মানুষকে মুক্তি দিতে হবে তখন চুপ্পুর নির্লজ্জের মতো মন্তব্য করে বসেন আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় চুপ্পুকে থামিয়ে দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। আর আয়নাঘরের প্রসঙ্গে সেনাপ্রধান কড়া সুরে বলেন, স্যার আই উইল টেক কেয়ার অফ ইট। সেনাপ্রধানের এই চোখ
রাঙানিতে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। সেদিনের সেই লেজ গুটানো চুপ্পুর সামনে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন খোদ তারেক রহমান। পাপ বাপকেও ছাড়ে না, এই কথাটি আজ চুপ্পুর জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। এত বড় বড় অপরাধ, অর্থনৈতিক লুটপাট, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর তিনি যে পার পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। সংসদ ভেঙে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সাংবিধানিক আইনের ধারা 51 দেখিয়ে তিনি বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তারেক সাহেবের নিখুঁত চালে আইনের সব ফাঁকফোকর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারেক রহমান এখন আইনিভাবে চুপ্পুকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, আর এই হিসাব মেলাতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন চুপ্পু এবং তার দলের লোকেরা। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে নিজের পকেটে পড়ার যে চরম অপরাধ তিনি করেছেন তার উচিত শিক্ষা দেওয়ার জন্য সব দলিল এখন প্রস্তুত। খালেদা জিয়া এবং তারেক রহমানের শাশুড়িকে কাঁদিয়ে ছাড়ার যে বড় ভুল তিনি করেছিলেন, আজ তারই চরম বদলা নিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। আইনি বিশেষজ্ঞরা জোরালো দাবি তুলছেন যে কোনো আইনি ধারা দেখিয়ে এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। এখন সে সবার জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট আর নিরীহ মানুষদের হয়রানি করার হিসাব দিতে তাকে জেলের অন্ধকার প্রকাশকেই যেতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তার হাতে হাত করা ওঠে আর জেলের লোহার শিকে মাথা ঠুকে তাকে কপাল চাপড়াতে হয়। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে বড় শত্রুকেও সহজে শায়েস্তা করা যায়। আজকের রাজনীতির সবচেয়ে বড় চমক যা শুনে নড়ে চড়ে বসেছে গোটা রাজনৈতিক অঙ্গন। একসময় যাদের মুখে বলা হতো বিদেশি দালাল, আজ তারাই বিএনপি সরকারের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী মন্ত্রী। যাকে ডাকা হতো হকার, তিনিও বহাল তবিয়তে সামলাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ। মুখে এক আর অন্তরে অন্য। রাজনীতির এই চরম অঙ্ক কি বিএনপিকে এনে দিচ্ছে সবচেয়ে বড় সাফল্য? কিন্তু দাঁড়ান, আসল বোমার বিস্ফোরণ তো এখনো বাকি। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতির। কে বসছেন বঙ্গভবনের সেই মর্যাদাপূর্ণ সিংহাসনে? বিএনপির অভ্যন্তরীণ চরম কোন্দল নাকি অন্য কোনো গভীর চাল? তারেক রহমান কি তবে দলের কাউকে নয় রাষ্ট্রপতির আসনে বসাতে যাচ্ছেন এমন এক নাম যা শুনলে চোখ কপালে উঠবে সবার? হ্যাঁ, ঢাকার রাজনৈতিক অলিন্দে এখন চাপা ফিসফিসানি আর উত্তপ্ত গুঞ্জন। তবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? কোন মাস্টার স্ট্রোক খেলে পুরো বিশ্বকে চমকে দিতে চাচ্ছেন তারেক রহমান? নাকি পেছনের কর্পোরেট শক্তি আটকে দেবে এই সিদ্ধান্ত? সব বিস্ফোরক সত্যি ও ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। রাজনীতিতে চিরন্তন বলে কিছু নেই, এই কথাটিকে নতুন করে প্রমাণ করলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন মানুষকে নিয়ে একসময় বিএনপি নেতারা সবচেয়ে তীব্র ভাষায় আক্রমণ চালিয়েছিলেন, তারা হলেন তৎকালীন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং বিরাট চেয়ারম্যান আশিকুর রহমান। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ খোদ খলিলুর রহমানকে বিদেশি দালাল আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের চেষ্টা করায় বিরাট চেয়ারম্যান আশিককে বিএনপির কর্মীরা উপহাস করে ডাকত হকার। কিন্তু রাজনীতির কি অদ্ভুত এবং অবিশ্বাস্য পরিবর্তন! যে খলিলুর রহমানকে একসময় করা সমালোচনা সইতে হয়েছিল, তিনি আজ বিএনপির সরকারের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মন্ত্রী। অন্যদিকে যাকে হকার বলে কটাক্ষ করা হয়েছিল, সেই আশিকুর রহমানও আজ একই পদে বহাল থেকে বিএনপি সরকারের অধীনে কাজ করছেন। খলিল ও আশিকের এই পুরো ঘটনা একটি চরম বাস্তবতাকে স্পষ্ট করে দেয়। রাজনীতিতে মুখে যা বলা হয়, অন্তরে সবসময় তা থাকে না। তবে এবার আসা যাক আজকের রাজনীতির সবচেয়ে বড় ও আসল রহস্যের জায়গায়। সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, যা সম্পন্ন করবেন জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা। ঠিক এই জায়গায় এসে পুরো দেশের একটাই প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? সম্ভাব্য নামের তালিকাটা কিন্তু মোটেই ছোট নয়। তবে বিএনপির অভ্যন্তরীণ চরম দলাদলি এবং দলীয় গ্রুপিং এর কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন দলের বাইরে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ কাউকে বঙ্গভবনের সিংহাসনে বসাতে। আর ঠিক এই জায়গাতেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক খবর। খলিলুর রহমান কিংবা আশিকুর রহমানের মতোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একসময় বিএনপির বহু নেতাকর্মী চরম সমালোচনা করেছিলেন। বিএনপির আমলেই তার বিরুদ্ধে একের পর এক মামলা পর্যন্ত হয়েছিল। কিন্তু খলিল ও আশিকের মতো সেই ডক্টর ইউনূসকে কি শেষ পর্যন্ত বঙ্গভবনের মসনদে বসিয়ে দিচ্ছেন তারেক রহমান? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ইঙ্গিত পাওয়ার পর থেকেই ঢাকার রাজনীতিতে এক তীব্র গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও প্রায় সবার মুখে মুখে এখন একটাই নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে একটি বিশেষ রাজনৈতিক মহল বেশ জোরে সোরে প্রচার শুরু করেছিল যে ক্ষমতা হস্তান্তরের পরপরই ডক্টর ইউনূস ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি জমাবেন। কারণ তাদের দাবি ছিল এটি ছিল একটি জামায়াতি সরকার। সোশ্যাল মিডিয়ায় রটানো হচ্ছিল একের পর এক গুজব। এমনকি কেউ কেউ দাবি করেছিলেন তার নাকি বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। কিন্তু প্রধান উপদেষ্টার পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পরই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটান। তিনি সাফ জানিয়ে দেন, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। তিনি স্পষ্ট করেন গুলশানে নিজের বাসভবনে তিনি থাকবেন। তার এই এক বাক্যে সব অপপ্রচারের মুখে কুলু পেটে যাওয়ার পর আরো বড় এক প্রশ্ন সামনে চলে আসে, দেশ না ছাড়লে তাহলে এখন কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ঠিক এই জায়গাতেই রাজনৈতিক গুঞ্জন নেয়। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।